হুম। আচ্ছা, আমি বলি আপনাকে, অন্যরকম না। আপনি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং জন্মর পর থেকে কখনো এটা লাইবিলিটি ছিল না। এটা হচ্ছে এন্টি অ্যাসেট, বা এটাকে বলা হয় কন্ট্রা অ্যাসেট। ঠিক আছে? আমরা ছোটবেলায় যেটা পড়ছি আয় দায় সঞ্চিতি, এটা হচ্ছে ক্রেডিট। আয় এক জিনিস, দায় আর এক জিনিস, সঞ্চিতি অন্য জিনিস। এটা পরে সঞ্চিতির মধ্যে অবচয় ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের বাংলা হচ্ছে অবচয় সঞ্চিতি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রিজার্ভ, অন কাইন্ড অফ রিজার্ভ। সো এটা কখনোই আপনি ডিরেক্টলি লাইবিলিটি বলতে পারবেন না। ঠিক আছে? ওই জন্য আপনি ফিক্সড অ্যাসেটের আন্ডারেই করবেন। আপনি ব্যাংকে দেখেন, ব্যাংকের সাথে মিলালে হবে না। ব্যাংকে আপনি টাকা জমা রাখলে ক্রেডিট করেন, আপনি কি বাস্তবে টাকা ডেবিট করেন না ক্রেডিট করেন? ডেবিট করেন না? তাহলে আপনি আপনার হিসাব চিন্তা করবেন। ব্যাংক টোটালি আলাদা ফরম্যাট মেনটেন করে। ঠিক আছে? ওটা ব্যাংকিং রুলস অনুযায়ী করছেন, বাট অ্যাকাউন্টিং রুলস অনুযায়ী করেন নাই। তো আপনাকে অ্যাকাউন্টিং রুলস ফলো করতে হবে। ঠিক আছে? ওই জন্য এখানে আপনি মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে কখনোই আপনি লায়াবিলিটি বলতে পারবেন না। ঠিক আছে? লায়াবিলিটি মানে লায়াবিলিটির ডেফিনেশনটা বুঝতে হবে আগে, যে একটা কোম্পানির কাছে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকা পাবে, তখন ওটাকে বলা হয় লায়াবিলিটি। তো অবচয় সঞ্চিতি, কেউ কি আপনার কাছে টাকা পাচ্ছে বা চাচ্ছে টাকা? না, চাচ্ছে না। আর আপনি একটা জাস্ট কি করতেছেন, একটা অ্যামাউন্ট প্রফিট থেকে কমিয়ে আপনি সঞ্চয় করে রাখতেছেন। ঠিক আছে? ভবিষ্যতের জন্য। কারণ ধরেন যে কোনো প্রতিষ্ঠানেরই ফিক্সড অ্যাসেট পারচেস করতে গেলে আপনার বড় একটা ইনভেস্টমেন্ট লাগে। ঠিক আছে? একটা প্রতিষ্ঠান যখন শুরু করে তখন ক্যাপিটাল, এটাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। মানে এক্সপেন্স দুই ধরনের, একটা হচ্ছে আহ, আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আর একটা হচ্ছে আপনার এই কি বলে এটারে, রেভিনিউ এক্সপেন্ডিচার। হ্যাঁ, রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে রেভিনিউ, মানে ধরেন যেটা আমরা ডিরেক্টলি অপারেশনাল মানে কাজে খরচ করতেছি, এটাকে বলা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে যেটা লং টাইমের জন্য আমি মানে খরচ করতেছি, বিগ ইনভেস্টমেন্ট, যেটাকে ফিক্সড অ্যাসেটের আন্ডারে করি। ওইটার সুবিধা আমরা মোটামুটি 10 বছর 20 বছর এরকম একটা আয়ুষ্কাল ধরে নেই। এখন যখন কোনো মানে ল্যান্ড বাদে ডেপ্রিসিয়েবল যত অ্যাসেট আছে, এগুলোর কিন্তু একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ব্যবহার অনুপযোগী হয়ে যাবে। বাট পরবর্তীতে আপনাকে তো একটা কি করতে হবে, ওই অ্যাসেটটা আবার কিনতে হবে। তো ওই সময় যেন আপনার ওয়ার্কিং ক্যাপিটালে, মানে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে যেন কিনতে না হয়, তখন আপনার মানে ওয়ার্কিং ক্যাপিটালে গিয়ে হিট করবে আপনার মানে ইনস্ট্যান্ট আপনার অপারেশনাল কস্ট আপনি বেয়ার করতে পারবেন না। এই সমস্যা থেকে মানে মুক্তি পাওয়ার জন্যই মূলত আপনার ওই সঞ্চয়টা করা হয়। ওইখান থেকে যখন কিনবেন আপনার কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালে কোনো হাত দিতে হবে না। ঠিক আছে? মূলত এই উদ্দেশ্যে এটা করা হয়। তা না হলে ধরেন আমি টাকা দিয়ে কিনছি, এটা আমি খরচই তো দেখাতে পারতাম, তাই না? কারণ ওইটার সুবিধা তো আমি 1 বছরে নিচ্ছি না, আমি তো 20 বছরে নিব বা 30 বছরে নিব অথবা 5 বছরে নিব। তো আমাকে তো ওইটাকে প্রপোর্শনালি আপনাকে খরচ দেখাইতে হবে। বুঝছেন? তাহলে সে আপনার প্রফিট অ্যান্ড লসটা অ্যাকচুয়াল হবে। আদারওয়াইজ তো অ্যাবনর্মাল প্রফিট অ্যান্ড লস হবে। আপনি যেই মাসে ফিক্সড অ্যাসেট কিনবেন ওই মাসে খালি লসই হবে। তো এটা তো আপনার স্ট্যান্ডার্ড কোনো প্রসেস হলো না, তাই না? আচ্ছা, এই জন্য। আচ্ছা, আমরা আর কারো কোনো মানে স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্ট, তারপরে ধরেন কাস্টমার, তারপরে হচ্ছে প্রোডাক্ট যেটা আমরা ম্যানুয়ালি অ্যাড করেছিলাম, এই রিলেটেড কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখনো করে নাই? আচ্ছা, বুঝতে পারছি এখানে। আচ্ছা, রিজনটা বুঝতে পারছি। এটা একটা, এই রিজনটা আসলে কি এটা খুঁজে দেখতে হবে, একটু স্টাডি করে দেখতে হবে যে আসলে কেন এটা করলো না।
তখন আমি ওপেনিং ব্যালেন্স পাচ্ছি, ঠিক আছে, আমার ইয়েতে কোনো ওপেনিং ব্যালেন্স এবং যখন আমি সেভ করলাম, সেভ করার পরে তো এটা যখন রিপোর্ট দেখতে এলাম, রিপোর্টে যাও দেখে যে এটাই কোনটা? আচ্ছা, আমি যেমন একটা করে দেখাইছিলাম, এটা তো এখানে শো করছে। ল্যান্ডের বিল্ডিং কি শো করে নাই? আচ্ছা, ল্যান্ড এন্ড বিল্ডিং এ কি কোনো ব্যালেন্স দিছিলেন আপনি? ব্যালেন্স না থাকলে তো ব্যালেন্স এটা শো করবে না, কারণ এখানে শুধু অ্যামাউন্ট যেগুলোতে আছে ওগুলো শো করবে। আপনি লেজারে শো করে কিনা সেটা হলো বিষয়। আপনি একটা ট্রানজাকশন করেন, শো করবে। বুঝছি, আমি বুঝতে পারছি আপনাদের পয়েন্ট। শোনেন, লেজারে আপনি যখন চার্ট অফ অ্যাকাউন্টে যাবেন তখন সব কিছু শো করবে, কিন্তু যখন আপনি রিপোর্ট রান করবেন, যেই সমস্ত লেজারে ব্যালেন্স থাকবে শুধু সেইগুলোই শো করবে, বাকিগুলো শো করবে না। বুঝতে পারছেন? ওই জন্য শো করা নাই। ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা ইম্পোর্ট করব হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এইটা বর্তমান মানে এটা হচ্ছে আপনার এই অপশনটা নতুনে, এখানে অনেক চেঞ্জ আসছে। হ্যাঁ, রেকর্ডিং অন করছি। এখানে অনেক কিছু চেঞ্জ আসছে, আমরা একটু দেখবো। ও আচ্ছা, প্রজেক্টর আসে নাই। প্রজেক্টর কি শুরু থেকেই ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কন্টিনিউয়াসলি হয়, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আপনি শিখবেন, এখন যেভাবে শিখবেন হয়তো 6 মাস পরে বা 1 বছর বা 2 বছর পরে দেখবেন এখানকার অনেক ফাংশন চেঞ্জ হয়ে গেছে। মানে এটাকে আরো বেশি ডাইনামিক করার চেষ্টা করতেছে, মানে কত শর্টকাটে, কত সহজে, কত কম অ্যাকাউন্টিং জানা থাকলে এটা চালাইতে পারবেন। ওরা এইভাবেই জিনিসটাকে মডিফাই করে, যেন মানে শুধু নির্দিষ্ট কিছু পিপুল এটাতে ইনভলভ না হয়, সবাই যেন করতে পারে। ঠিক আছে, এই জন্য এটা করা। এবং এআই আসাতে প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু এআই মানে হচ্ছে একটা ডিরেক্ট কানেকশন আছে, এআই দিয়ে ওরা অনেক কিছু এখানে করে দেয়। দেখবেন আপনারা, আমি পরে দেখাবো। আচ্ছা, আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা ইম্পোর্ট করি। এখানে ব্যাপক পরিবর্তন আসছে, মানে যেখানে আগে যেভাবে ছিল ইম্পোর্ট করার যে প্রসেস, এখন সেইভাবে নাই। দেখেন, এইটা হচ্ছে আমরা চলে গেলাম প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের অপশনে। এখানে গিয়ে আমরা গত ক্লাসে একটা ম্যানুয়ালি অ্যাড করেছি। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের নাম যখন আসবে, এখানে প্রোডাক্ট হলে একরকম, সার্ভিস হলে অন্যরকম। সার্ভিস হলে আপনি শুধু নাম দিলেই এনাফ, আর কিছু যদি নাও থাকে কোনো সমস্যা নেই। কিন্তু প্রোডাক্ট যদি দেন, প্রোডাক্টের ক্ষেত্রে শুধু নাম না, নামের সাথে আরও কয়েকটা কলাম ম্যান্ডেটরি। যেমন কোয়ান্টিটি কত পিস ছিল, যদি কোনো কোয়ান্টিটি না থাকে অন্তত 0 দিতে হবে। 0 একটা সংখ্যা আপনাকে দিতেই হবে। যখন 0 দিবেন অথবা যে কোনো একটা সংখ্যা দিবেন, অবশ্যই ওই সংখ্যাটা বা ওই 0টা কোন ডেটে ছিল, ডেটটা দিতে হবে। তার মানে নেম, কোয়ান্টিটি এবং ডেট, এই 3টা জিনিস ম্যান্ডেটরি। এর বাইরে আরও অনেক তথ্য থাকে, সেলস ডিটেলস এবং পারচেস ডিটেলস। ওই দুইটাতে অনেক কিছুই থাকে, বাট যদি আপনি নাও দেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ওই 3টা জিনিস দিতেই হবে, যে 3টা জিনিসের নাম বললাম। এটা লিখে রাখবেন। কেন লিখে রাখবেন? এগুলো আপনি প্রো অ্যাডভাইজার এক্সাম দেওয়ার সময় এই কোশ্চেনগুলো হইতে হবে, যে ইনভেন্টরি ইম্পোর্ট অথবা অ্যাড করার ক্ষেত্রে কোন কোন মানে হেডগুলো ম্যান্ডেটরি। ঠিক আছে, এই জিনিসগুলো আপনার জানা থাকতে হবে। এবার দেখেন, আমরা এখানে আসলাম। এখানে সার্ভিস হলে সার্ভিস একরকম, ইনভেন্টরি একরকম, নন ইনভেন্টরি, বান্ডেল, ব্যাচ ইম্পোর্ট এবং ইম্পোর্ট ফ্রম সেলস চ্যানেল। আচ্ছা, এটা নতুন অ্যাড হয়েছে। এটা হচ্ছে, ধরেন আমরা হচ্ছে ব্যাচ ইম্পোর্ট, যেটা এটা কখন ব্যবহার করব আর এটা কখন ব্যবহার করব। আমরা ব্যাচ ইম্পোর্ট ডিরেক্টলি আমাদের হাতে, ধরেন অনেকগুলো আইটেমের নাম আছে, বা আমি আগের সফটওয়্যার থেকে সিএসভি ফাইল পেয়েছি, 200 আইটেম আছে, 200 আইটেমের
ইন ডিটেলস দেওয়া আছে, কত পিস হাতে আছে এবং কোন কোন আইটেম, এর আদার্স কোনো তথ্য থাকলে সেগুলো দিব। আর ইম্পোর্ট ফ্রম সেল চ্যানেল, এইটা হচ্ছে যদি এমন হয় আপনি অ্যামাজনে বিজনেস করেন, আপনি ধরেন ইবেতে বিজনেস করেন, শপিফাইতে বিজনেস করেন, এগুলো হচ্ছে ই কমার্স স্টোর। এই ধরনের স্টোরে যদি আপনার কোনো বিজনেস থাকে এবং সেখানে অবশ্যই ইনভেন্টরি থাকবে। অ্যামাজনে তো আর আপনি সার্ভিস সেল করবেন না, আপনার যে কোনো একটা প্রোডাক্টই সেল করতে হবে। ওইখানে ওই প্রোডাক্টের যে ইনভেন্টরি আছে সেখান থেকে ডিরেক্টলি আপনি কুইকবুকসে আনতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইম্পোর্ট ফ্রম সেল চ্যানেল। তাহলে আমরা এখন যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ব্যাচ ইম্পোর্ট। খেয়াল করে দেখেন, এখানে বলছে আমরা লেটস গো। এখানে দেখেন, এখানে অনেকভাবে অনেক কিছু থাকবে, বাট আমরা যতটা সহজে করা যায় সেটাই চেষ্টা করব। প্রথমে ইম্পোর্ট সিএসভি ফাইলে যাব, এখানে গিয়ে আমরা আগে এই যে টেমপ্লেটটা ডাউনলোড করব। টেমপ্লেট ডাউনলোড করার পরে এবার দেখেন এখানে আমাদেরকে একটা ফাইল দিয়েছে। এই ফাইলটাকে আমরা ধরেন আমাদের যেই তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো এখানে আমরা আনবো। দেখেন এগুলোতে আমরা কি কি আনবো এবং কোন কোন তথ্য আপনাকে ক্লায়েন্ট থেকে নিতেই হবে আর কোনগুলো না নিলেও আপনি করতে পারবেন সেটা আমরা দেখব। দেখেন আমি এই নিচের সবগুলো ডিলিট করে দিলাম, একটা রাখলাম জাস্ট ফর এক্সাম্পল, আমি যেন দেখতে পারি যে এখানে আসলে কি ধরনের তথ্যগুলো আসে। এটা আপনার যেন সহজে বুঝতে পারেন ইম্পোর্ট করার সময়। আচ্ছা, এখানে কলামগুলো কি কি আছে দেখেন, কলামগুলো আপনাদের পরিচিতই মনে হবে, অপরিচিত কোনো কলাম নাই। যেমন প্রোডাক্টের নাম, এটা আমরা ম্যানুয়ালি দেখেছি, ক্যাটাগরি দেখেছি, আইটেম টাইপ দেখেছি, ট্যাক্সেবল কিনা, এসকিউ নাম্বার আছে কিনা, সেলস ডেসক্রিপশন, সেলস প্রাইস, ইনকাম অ্যাকাউন্ট, এরপর এখানে আছে হচ্ছে পারচেস ডেসক্রিপশন, পারচেস কস্ট, এখানে আছে পারচেস অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে আছে কোয়ান্টিটি অন হ্যান্ড, কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট, রিঅর্ডার পয়েন্ট, ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট, এই কয়েকটা অ্যাকাউন্ট আছে। সবগুলোতেই আমরা মোটামুটি পরিচিত। এর মধ্যে আমি যদি হিসাব করি, আমি যদি আপনাকে মানে ম্যান্ডেটরি মানে কলামগুলোর কথা বলি, তাহলে আপনার কোয়ান্টিটি অন হ্যান্ড এটা ম্যান্ডেটরি। এরপরে আসেন হচ্ছে আপনার এটা ম্যান্ডেটরি, কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট ম্যান্ডেটরি, প্লাস কোয়ান্টিটি অন হ্যান্ড ম্যান্ডেটরি। এটা কিসের ক্ষেত্রে ম্যান্ডেটরি? এটা যদি প্রোডাক্ট হয় তাহলে এই তিনটা কলাম ম্যান্ডেটরি, যদি প্রোডাক্ট না হয় তাহলে প্রথম কলামটা ম্যান্ডেটরি। তার মানে হচ্ছে নামটা ম্যান্ডেটরি, কারণ নাম না থাকলে তো আপনি কি ইম্পোর্ট করবেন, তাই না? আচ্ছা, এইবার আসেন হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যে তথ্যগুলো দিবে, ধরেন এই তিনটা তথ্য ম্যান্ডেটরি, এর বাহিরে আরও কয়েকটা জিনিস আপনি ক্লায়েন্ট থেকে নেবেন। যেমন যেটা হলো কত ডলারে সেল করবে, এটা আপনার জানতে হবে, এবং কত ডলার দিয়ে সে কিনেছে, তার মানে পারচেস প্রাইস। দেখেন পারচেস প্রাইস, তাহলে এই পাঁচটা তথ্য আপনার ক্লায়েন্ট থেকে নিতে হবে। অনেক সময় ক্লায়েন্ট কিন্তু এত ডিটেল আপনাকে বলবে না, আপনার মানে প্রয়োজন অনুযায়ী তার কাছ থেকে তথ্যগুলো চেয়ে নিতে হবে। আমি যেমন আপনাকে উইলিংলি দিচ্ছি, আমি জানি যে এই কাজটা করার জন্য আপনার কি কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন। ক্লায়েন্ট কিন্তু এভাবে আপনাকে দিবে না, সে বলবে যে আমার এই কাজটা করতে হবে, তোমার কি কি দরকার হবে তুমি আমার কাছে এই জিনিসগুলো চাও, আমি তোমাকে এগুলো দিয়ে দিচ্ছি। তখন আপনি যদি বলেন আমার কি লাগবে আমি তো জানি না, তাহলে কি হবে বলেন? তাহলে হবে না। সো আপনাকে তখন কি করতে হবে? জানতে হবে যে কি কি দরকার। ঠিক আছে, ওকে। এখন কারণ আপনি জানেন, আপনি এক্সপার্ট বুককিপার, আপনি জানেন যে এই জিনিসটা করতে আপনার কি কি জিনিস লাগবে। তো আপনাকে একটা টেকনিক শিখিয়ে দিব। ধরেন আপনি একটা জিনিস জানেন না যে এটার জন্য কি কি ডকুমেন্টস দরকার হয়, আপনি এআই এর সহযোগিতা নেবেন। যদি না পারেন যে এই হচ্ছে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, সে আমাকে বলছে ইনভয়েস করতে, সে আমাকে বলছে বিল করতে, সে আমাকে বলছে ইনভেন্টরি ইম্পোর্ট করতে, তাহলে আমার কি কি ধরনের ডকুমেন্টস ক্লায়েন্টের কাছ থেকে নেওয়া দরকার, এইটার একটা শর্ট লিস্ট আমাকে প্রোভাইড করো। দেখবেন এআই আপনাকে খুব সুন্দর করে দিছে। ঠিক আছে, ইট ইজ জাস্ট টেকনিক, নাথিং এলস। ঠিক আছে, সো অবশ্যই কোশ্চেন করার আগে, ক্লায়েন্টকে কোশ্চেন করার আগে আপনি চিন্তা করবেন যে এই কোশ্চেন করাটা আদৌ ঠিক হবে কিনা।
মানে আপনার কথাবার্তাই বুঝতে পারবে আপনি আসলে কতটা এক্সপার্ট। ঠিক আছে, সেই জন্য কোশ্চেন করার আগে আপনি আগে নিজে রিসার্চ করে নেবেন, স্টাডি করে নেবেন কোন কোশ্চেন করলে কোশ্চেনের ভ্যালুটা বাড়বে, ওয়েট বাড়বে এবং আপনি একজন এক্সপার্ট বুককিপার সেটা সে বুঝতে পারবে। ঠিক আছে, এমন কোনো কোশ্চেন করা যাবে না যেটা শুনলে সে বুঝবে আসলে সে কি আসলে কি কাজটা পারবে কিনা, সে কিন্তু এরকম একটা ডাউট ফিল করবে। ঠিক আছে, এইবার আসেন আমরা তথ্যগুলো আমাদের ডেটাবেস থেকে আমরা নিব। ধরেন আমরা চলে যাব হচ্ছে আমাদের ডেটাবেজে। এখানে দেখেন আমরা কিভাবে এই ফর্মটা ফিল আপ করি। দেখেন আমাদের ধরে নিচ্ছি এখানে আমাদের ইনভেন্টরি, দেখেন এখানে আমাদের এই হচ্ছে ইনভেন্টরি। ধরেন এটা প্রোডাক্টের নাম, এসকিউ নাম্বার, সেলিং প্রাইস, পারচেজ প্রাইস, কোয়ান্টিটি অন হ্যান্ড, অ্যাজ অফ ডেট, এই কয়েকটা তথ্য দেওয়া আছে। আচ্ছা আমরা এখন ধরেন এখানে এসে তথ্যগুলো নিব। দেখেন আমি এটা হচ্ছে প্রোডাক্টের নাম। ধরেন এই প্রোডাক্ট এখানে অনেকগুলো আছে বাট আমি প্রথম 50টা নিই। এখানে এসে আমি ধরেন নাম দিলাম, এই যে প্রোডাক্টের নাম। খেয়াল করেন প্রোডাক্টের নামটা আমরা আরও কয়েক জায়গায় দিতে পারি। কোথায় কোথায় দিতে পারি? সেলস ডেসক্রিপশনে দিতে পারি। ঠিক আছে, আমরা দিতে পারি পারচেজ ডেসক্রিপশন। দেখেন আমি একই জিনিস 3 জায়গায় দিলাম। ঠিক আছে, তো আপনারাও 3 জায়গায় দিবেন, কারণ হচ্ছে বাকি 2 জায়গায় একই জিনিসই যাবে। তাহলে আমরা একই নাম 3 জায়গায় দিলাম। প্রথম কাজ ডান। এখানে ক্যাটাগরি বলছে, ক্যাটাগরিটা আমরা ধরেন দিব না আপাতত, যেহেতু এটা ম্যান্ডেটরি না, দিব না। ইনভেন্টরি টাইপ বলছে ইনভেন্টরি, আমরা টাইপ ইনভেন্টরি দিলাম। এটা কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিবে। এই জায়গাতে যদি ইউকের কোনো কোম্পানি হয় এটার নাম থাকবে স্টক, মনে রাখবেন। ইউকে হইলে এটার নাম থাকবে স্টক, এটা মনে রাখেন। ট্যাক্সেবল কিনা, ইয়েস অর নো, আমি ধরেন ইয়েস দিলাম সবগুলা। ঠিক আছে, দেখেন ইয়েস। এরপর আসেন হচ্ছে এসকিউ নাম্বার। এসকিউ নাম্বারে আমার এখানে দেওয়াই আছে, যেভাবে দেওয়া থাকবে আমি সেভাবেই লিখব। দেখেন যেটা আমার দরকার আমি সেটা নিচ্ছি, যেটা দরকার না সেটা আমি কিভাবে এখানে এন্ট্রি করবেন না, এগুলো বানিয়ে দেওয়ার কোনো কিছু না। তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট নাম তো গেলই। সেলিং প্রাইস, সেলিং প্রাইস কত করে সে সেল করবে এটা তো আপনি নিজে ডিসাইড করবেন না, এটা করবে ক্লায়েন্ট। ঠিক আছে, ও যেটা বলবে ওই অনুযায়ী আপনি আপনি প্রাইসটা এখানে বসাবেন, সেলিং প্রাইস। খেয়াল করেন, তাহলে সেলিং প্রাইস কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো বসাবেন না। এবং আমি যখন আপনাদেরকে কোনো ডেটাবেস দিব, আপনারা এই ডেটাবেসের বাইরে গিয়ে কোনো কাজ করলেও সেটা আমার অ্যাসাইনমেন্টে করবেন না। ঠিক আছে, দেখেন এটা দিলাম। এরপর আসেন হচ্ছে ইনকাম অ্যাকাউন্ট। খেয়াল করেন সেল অফ প্রোডাক্ট ইনকাম, এই প্রোডাক্টগুলো যখন সেল করবেন তখন সেল অফ প্রোডাক্ট ইনকাম হিসাবেই যাবে, আমরা এই হিসাবেই এখানে এটাকে অ্যাড করব, সেল অফ প্রোডাক্ট ইনকাম। এরপরে পারচেজ ডেসক্রিপশন তো আগেই দেওয়া ছিল। এখানে বলছে কস্টিং, মানে কত করে কেনা হয়েছে, এটাও আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে, অতএব এটা আপনি আনুমানিক দিবেন না। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এইখানে। ঠিক আছে, এরপরে কস্ট অফ সেল, যখন আপনি এটা এখানে লেখা আছে কস্ট অফ গুডস সোল্ড, এখানে যে নামগুলো আছে এই নামেই চার্ট অফ অ্যাকাউন্ট আছে। তবে এটা যদি ইউকের হয় এখানে লেখা থাকবে কস্ট অফ সেল। আপনি প্রয়োজনে এই এক্সেন্টগুলো লিখে রাখতে পারেন, ইউকে এবং ইউএসএ। ইউকে বলে কি, ইউএসএ বলে কি, এই কয়েকটা জিনিস লিখে রাখবেন। বিশেষ করে ক্রেডিটর অ্যাকাউন্টস পেয়েবল, ডেবিটর অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি স্টক, কস্ট অফ গুডস সোল্ড আর কস্ট অফ সেল। ঠিক আছে, তারপর হচ্ছে ফিক্সড অ্যাসেট আর হচ্ছে টেনজেবল অ্যাসেট, এগুলো লিখে রাখবেন। কারেন্ট অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট, এগুলো কিন্তু এই দুইটা দেশে কিন্তু আলাদা আলাদা নাম হিসাবে ওরা ইউজ করে। ঠিক আছে, একই কিন্তু নামগুলো ভিন্ন, নাম ভিন্ন বলে, এটা একটু জাস্ট জেনে রেখেন। আচ্ছা এরপরে, কারণ আমি বললাম ইনভেন্টরি, আপনি ওখানে গিয়ে দেখলেন স্টক, যে এটা তো আবার কি মনে হবে কি আলাদা জিনিস কিনা, আলাদা জিনিস না। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড দিব, যেহেতু আমরা এই ইউএস এর কোম্পানির ডাটাবেস নিয়ে আমরা কাজ করতেছি, কস্ট অফ গুডস সোল্ডই পাওয়া যাবে। কোয়ান্টিটি অন হ্যান্ড,
কোনটা কত পিস হাতে আছে এটাও আপনার জানার কথা না, ঠিক আছে? এটা আপনাকে ক্লায়েন্ট অবশ্যই প্রোভাইড করবে। এরপরে দেখেন আমরা এখানে এটা দিব ইনভেন্টরি কোয়ান্টিটি অন হ্যান্ড কত পিস, আমরা প্রত্যেকটা আইটেম ওয়াইজ দিয়ে দিলাম। এরপর হচ্ছে অ্যাজ অফ ডেট, অ্যাজ অফ ডেট এখানে দেওয়া আছে, দেখেন অ্যাজ অফ ডেট এখানে দেওয়া আছে হচ্ছে। আচ্ছা এখানে এই ডেট ফরম্যাটে একটু ঝামেলা, আমি এটা পরে ঠিক করে দেখাচ্ছি আপনাদের। যেভাবে আছে এইভাবে আপনি আগে এখানে কপি করে পেস্ট করবেন, এটা চেঞ্জ করবেন কিভাবে সেটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা এরপর আসেন হচ্ছে আমরা এখানে আসেন হচ্ছে রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার পয়েন্ট আমি জাস্ট আমি ধরে নিচ্ছি যে সব জায়গায় 10টা করে দিলাম, বাট এটা বাস্তব জীবনে সব জায়গায় সব প্রোডাক্টের জন্য সেম হবে না, ঠিক আছে? হ্যাঁ চেঞ্জ করবে, এইটা নাও দিতে পারে, এটা নাও দিতে পারে, আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারেন। আবার আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে তোমার, আপনি জাস্ট জিনিসটা কি এটা ক্লায়েন্টকে বুঝাবেন, বুঝানোর পর আপনি তার কাছ থেকে চাইলে এই তথ্যটা নিতে পারেন। এটা থাকলে আপনি সফটওয়্যার আপনি একটা নোটিফিকেশান পাবেন, এখানে একটা সিগন্যাল দিবে যে এত লো স্টক, এত আউট অফ স্টক, যেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? ইনভেন্টরি অ্যাসেট, ইনভেন্টরি অ্যাসেট হিসাবে এখানে সবগুলো কপি করবেন। দেখেন এরপরে মোটামুটি আমাদের যে তথ্যগুলো দেওয়া ছিল সবগুলো দিলাম। এখানে এসে আমরা যেটা করব এই ফরম্যাটটাকে একটু চেঞ্জ করব। দেখেন এটা চেঞ্জ করে আমরা কি করব, রাইট বাটনে ক্লিক করে নাম্বারে যাব, ডেট ফরম্যাটে যাব, এখানে গিয়ে আমরা ধরেন যে কোনো একটা নিব, ধরেন এটা নিলাম। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 জানুয়ারি সবগুলো শো করতেছে, তাই না? আচ্ছা পরবর্তীতে ইম্পোর্ট করার সময় আমরা এই ফরম্যাটটাই মানে সিলেক্ট করে দিব। এখন আসেন হচ্ছে এটাকে আমরা ইম্পোর্ট করব। দেখেন ইম্পোর্ট করব কিভাবে, এখানে এসে যেভাবে আমি দিছি এভাবে নিয়েন, নাহলে ইম্পোর্ট করতে পারবেন না, এখানে ঝামেলা আছে। এখানে ডেট, মান্থ, তারপরে রিপোর্ট ওরা ওদের মতো করেই করবে, ঠিক আছে? দেখেন হ্যাঁ আপনি এখানে একটা জিনিস মেক শিওর হবেন, এখানে যেন দুই ধরনের ফরম্যাট না থাকে, সবগুলো যেন একই ফরম্যাট হয়, কারণ আপনি তো একই ফরম্যাটে সব করবেন। এই জন্য দেখেন আমরা জাস্ট এখানে যাব, এখানে গিয়ে এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের স্যাম্পল ফাইল এটা আপলোড দিয়ে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে আমাকে হচ্ছে ম্যাচিং করে দিতে হবে কুইক বুকসের সাথে এক্সেল বা সিএসভি ফাইল। প্রথমত আপনি যদি ওদের ফরম্যাট চেঞ্জ না করেন, ওরা যে ফরম্যাটটা আমাকে দিছে ওই ফরম্যাটেই আপনি যদি তথ্যগুলো বসান তাহলে অটোমেটিক্যালি ম্যাচ করবে। আর যদি আপনি আপনার মতো করে ধরেন এইটা যদি আপনি চেঞ্জ করেন, ধরেন এই কলামগুলো যদি এলোমেলো করেন, ইম্পোর্ট নিবে, সেই ক্ষেত্রে যে সমস্যাটা হবে এখানে এসে আপনাকে সিঙ্গেল চেক করে এটার সাথে এটা মিলাইয়ে দিতে হবে, এটার সাথে এটা মিলাইয়ে দিতে হবে, এখানে আপনার সবই শো করবে। মানে আপনার সিএসভি ফাইলে যতগুলো কলাম আছে সবগুলো কলাম এখানে শো করবে, ঠিক আছে? শো করলে তখন আপনাকে মিলাই দিতে হবে। আর আপনি যদি ওই ফরম্যাটটা ইউজ করেন তাহলে বাই ডিফল্ট অটোমেটিক্যালি এখানে ম্যাচিং হবে। আপনাকে যেটা করা লাগবে এখানে সে ডেট ফরম্যাটটা চেঞ্জ করবেন। আমার এখানে ডেট ফরম্যাটে কি ছিল এইটা অবশ্যই এই অনুযায়ী করবেন, যেমন প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে ইয়ার, তাই না? এখানে কোনটার সাথে ম্যাচ করে দেখেন, এখানে দেখেন ডেট, এই যে ডেট, মাস, ইয়ার, এটা, তাহলে এটা আপনি সিলেক্ট করেন, করে আপনি নেক্সট বাটনে যান। নেক্সট বাটনে গেলে এবার দেখেন সবগুলো ম্যাচ করেছে কিনা। দেখেন এই যে ডেট, আচ্ছা ডেটের এখানে এসে করে নাই, আচ্ছা ডেটের এখানে করে নাই, এখানে দাঁড়ান দেখি, ডেটটাকে যদি আমরা এখানে তো ম্যানুয়ালি করতে গেলে সময় লাগবে। আচ্ছা দাঁড়ান, আমি কি ভুলভাবে এই দিছি এখানে, দাঁড়ান একটু ব্যাক করি, তাহলে ক্যান্সেল করে দিলাম, দাঁড়ান। দেখেন আমি আবার যাই, আমার সিএসভি ফাইল হচ্ছে এখানে আগে ডেট, তারপরে মাস, ডেট আগে মাস পরে। আচ্ছা এটাকে যদি আমি উল্টায় দিই, দাঁড়ান, এটা দিই, এটা কি হলো, মাস আগে, তারপর ডেট, তারপরে ইয়ার।
দেখি এই ফরম্যাট আছে কিনা। কি কি ফরম্যাট আছে আমরা একটু চেক করে নিই, এখানে অনেক সময় ঝামেলা করে। আচ্ছা, রিস্টোর ডিসকার্ড করে দিই। এখানে গিয়ে আমরা তার আগে একটা সেভ দিয়ে নিই। এই ফরম্যাট মনে হয় নাই। এই ফরম্যাট নাই এটা। আচ্ছা, এই ফরম্যাট নাই এখানে। আমরা ডেট মাস, এই যে এটা মনে হয় ওই সময় হবে। দাঁড়ান দাঁড়ান, ওইটাই হইতো, বাট ভুল হয়েছে অন্য জায়গায়। আচ্ছা, আমরা দিয়েছিলাম হচ্ছে এইটা, এটা দিছিলাম প্রথমে দিছি ডেট তারপরে মাস, তাই না? ডেট মাস, ডেট মান্থ, ডেট মান্থ ইয়ার, এটার সাথে মেলার কথা। দেখেন না, ডিজিট তো দুইটাই। না, এটা এক এক তারিখ, না না, এখানে 1 তারিখ ছিল, এটা বলতেছেন? না, এটা না। দাঁড়ান দাঁড়ান, ওই জানুয়ারি দিলে হবে না। এটা, 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 এটা দিই, দাঁড়ান। হ্যাঁ, অসুবিধা নাই। ইয়ার, দাঁড়ান, এখানে কি ছিল? ইয়ার, তারপরে হচ্ছে ডেট, তারপরে মাস। না, মাস, ইয়ার মাস ডেট। আচ্ছা, এবার দেখেন আমি একটু এটাকে ইম্পোর্ট করি আবার। দেখেন, ইয়ার ছিল আগে, ইয়ার মাস ডেট এটা ছিল না? এটা ঠিক আছে তো? হ্যাঁ, নিচে দেখেন আমি যেভাবেই দিই, ও কিন্তু ওই যে মাস ডেট ইয়ার ওইভাবেই নিছে, বাট আমি যেই ফরম্যাটটা দিব ওই ফরম্যাটটার সাথে ওইটা মিলতে হবে। ওইটা মিললে এনাফ, আর কিছু করতে হবে না। আচ্ছা, তাহলে মিলছে তো নাকি? ওকে, এখন এই যেটা সেভ দিতে হবে। সেভ দিলে একটু সময় নিবে, সময় নিলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। এই জায়গাতে আমি একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, হয়তো অনেকে এরকম প্রবলেম ফেস করতে পারেন। এখানে অনেক সময় ঝামেলা করবে, এই সেভ দেওয়ার পরে এই পেজটা আসবে না। যদি না আসে তাহলে আপনি ইনকগনিটো মোডে গিয়ে করবেন, ঠিক আছে? কারণ এই জায়গাতে অনেক, মানে খুব স্পিডে নেট লাগে এবং ভালো নেট ছাড়া এই অপশনটা অন হয় না অনেক সময়। আচ্ছা, এইটা দেখেন, রিফ্রেশ ফর লেটেস্ট। আচ্ছা, ফেইল হয়েছে, ফেইল। হ্যাঁ, নেটের কারণে হয়। আচ্ছা, সবগুলো ঠিক আছে কিনা দেখবেন। আমরা হচ্ছে প্রোডাক্ট বাই করব, সেল করব, এই জন্য সবগুলো ঠিক চিহ্ন দেওয়া। প্রোডাক্টের নাম আসছে, ক্যাটাগরি আমরা দেই নাই, এই জন্য আসে নাই। ইনভেন্টরি দিয়েছি, আসছে। ট্যাক্সেবল ইয়েস দিয়েছি, এসকিউ নাম্বার দিয়েছি, সেলস ডেসক্রিপশন দিয়েছি,
সেল কোয়ান্টিটি দিয়েছি, সেল অফ প্রোডাক্ট ইনকাম দিয়েছি, সেলস ডেসক্রিপশন, সরি পারচেস ডেসক্রিপশন, পারচেস অ্যাকাউন্ট, কস্ট অফ গুডস সোল্ড এবং কোয়ান্টিটি, তারপর হচ্ছে অ্যাজ অফ ডেট, তারপর রিঅর্ডার পয়েন্ট, তারপর হচ্ছে আপনার ইনভেন্টরি অ্যাসেট, এরপরে সেভ, সেভ দিলে এরপর হচ্ছে এটা অটোমেটিক্যালি আসবে। এটা আগের বার আসে নাই, এবার দেখে আসে কিনা, সময় দিতে হবে। সবগুলোই আসবে। ডেটা বেশি তো ওই জন্য সময় নিতেছে। ছোট করে দিলে তাড়াতাড়ি হবে, ছোট করে দিলে তাড়াতাড়ি হবে, 10টা 10টা করে দিলে তাড়াতাড়ি হবে। এতক্ষণ হয়ে যাওয়ার কথা। রিফ্রেশ দিলে তো আবার যাবে। আচ্ছা, যদি এরকম প্রবলেম করে আমরা এখানে চলে যাব, কারণ এখানে নেট একটু কম পায়, এখানে গেলে নেট বেশি পাবে। নর্মাল ব্রাউজারে অনেক সময় নেট কম পায়, আমরা এখানে চলে যাব, এখানে গেলে তাড়াতাড়ি হবে। সেলস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তারপরে হচ্ছে ইম্পোর্ট, হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, অলরেডি 20টা ইম্পোর্ট হয়ে গেছে, 20টা ইম্পোর্ট হয়ে গেছে, এখানে 20টা শো করছে এখানে, হ্যাঁ? আগে তো 3টা ছিল। অল্প অল্প করে করেন আপনারা ইম্পোর্ট, একবার এতগুলো না করে 20-30টা করে করেন।
এটাকে কয়েকটা ভাগ করবেন। ধরেন এখানে 50টা আছে, এটাকে কপি করে কয়েকটা ভাগ করবেন। ধরেন এটা হচ্ছে আমার, এটা ধরলাম হচ্ছে ধরেন 20, এটা ধরলাম ধরেন 21 থেকে এটা ধরলাম হচ্ছে 40, এরপরে ধরেন এটা ধরেন হলো 41 থেকে ধরেন 50, যা আছে তাই। তাহলে প্রথমে ধরেন এই 20টা দিবেন, এখানে 20 করেন, বাকিগুলো ডিলিট করে দেন এখান থেকে। একবারে দিলে তো সমস্যা করে, নেটে অনেক প্রবলেম করে। আচ্ছা 48টাই হয়ে গেছে, পুরোটা হয়ে গেছে, আর করা লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময় হবে, সময় নেই আমাদের, আসলে ধৈর্য কম এই জন্য। আচ্ছা, আপনারা একটু যদি সবগুলো একসাথে করেন কিন্তু একটু সময় নিয়ে করবেন, ঠিক আছে? আচ্ছা বাকিটা তাহলে ইয়ের ব্রেকের পরেই বলি, সবাই আসুক।